হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সৃষ্টি কোচিং রুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো অনেকের রিকোয়েস্ট, অনেকের অনুরোধ, অনেকের চাওয়া, অনেকের পাওয়া যে আমাদের উচ্চতর গণিতের 13 অধ্যায়টি নিয়ে একটু আলোচনা করেন। তো তোমাদের রিকোয়েস্টের কারণে আজকে আমি উচ্চতর গণিতের 13 অধ্যায় নিয়ে একটু আলোচনা করব তোমাদের সামনে। তো আসলে উচ্চতর গণিতের এই 13 অধ্যায়টা অর্থাৎ যেটা হচ্ছে ঘন জ্যামিতি, এই ঘন জ্যামিতিটা আসলে সহজ, কিন্তু এখানে সমস্যা হচ্ছে অঙ্ক অনেক বেশি। আসলে এখানে বেশি থাক আর কম থাক সেটা কোনো আমাদের সমস্যা না, অঙ্কগুলো সহজ। এবং যদি তোমরা ধীরে সুস্থে এই ভিডিওগুলো, আমার পর্যায়ক্রমিক ভিডিওগুলো দেখো, তাহলে আমি আশা করব যে তোমাদের এই অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না এবং আমি সহজ ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি আন্তরিকভাবে চেষ্টা করব যেন তোমরা খুব সুন্দর মতো বুঝতে পারো। আর হ্যাঁ, তবে আমি তোমাদেরকে যেটা বলবো যে আমি যখন এই অঙ্কগুলো করাবো, তোমরা যখন ভিডিওগুলো দেখবে, একবারে না যদি বুঝো তাহলে তোমরা ভিডিওটা টেনে টেনে বারবার দেখবে, তাহলে অবশ্যই তোমরা এই অঙ্কগুলো বুঝবে। আর তোমাদের যেটা বলবো, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তাই তোমাদের তো একটু ক্রিটিক্যাল থাকবেই, এটা স্বাভাবিক। একটা ক্রিটিক্যাল জিনিস তোমাদের সামনে থাকবে না তো কি অন্য স্টুডেন্টদের কাছে থাকবে? তোমরা তো সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, তোমাদের সামনে এই 13 অধ্যায়ে, যেটাকে আমরা ঘন জ্যামিতি বলি, একটু কঠিন লাগতে পারে, কিন্তু এখানে কঠিন অবশ্যই না, সহজই হবে যদি তোমরা একটু সুন্দর মতো দেখো, সুন্দর মতো বুঝো। এখানে কিছু শর্ত দেওয়া থাকে, এই শর্তগুলো যদি সুন্দর মতো বুঝো, তাহলে আমি আশা করব যে এই ভিডিওগুলো যদি তোমরা দেখো, তাহলে তোমাদের এই অঙ্কটা আর কঠিন মনে হবে না। আর তোমরা অনেকেই বলো যে হ্যাঁ, এই ভিডিওটা আমরা কোথায় পাচ্ছি না, 13 অধ্যায় কোথাও নাই। তো আমি এই অ্যাট ফার্স্ট তোমাদের দেওয়ার চেষ্টা করতেছি, আশা করি তোমরা সবাই সুন্দর মতো ভিডিওগুলো দেখবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে যে আসলে তোমাদের কাছে কি আসলে জিনিসটা কি সহজ মনে হচ্ছে নাকি কঠিন মনে হচ্ছে, নাকি আমার বোঝানোটা তোমরা বুঝতে পারতেছো কি না, অবশ্যই আমাকে জানাবে। দেখো, তোমরা যদি কমেন্টস করে আমাকে না জানাও যে আমি এটা বুঝতে পারি নাই, বা আপনার এখানে যদি আর একটু বুঝাতেন, বা এই জিনিসটা যদি এভাবে হতো, তাহলে আমরা মনে হয় আর একটু ভালো বুঝতাম। যদি এই জিনিসগুলো তোমরা আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি চেষ্টা করবো কি যে ভবিষ্যতে যে জিনিসটা তোমরা বলতেছো সমস্যা, আমি ওইটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং আমার হয়তো বা তোমাদের যদি কোনো আমার কথায় কোনো সমস্যা হয় বা কথা যদি না বুঝো, তাহলে সেটাও বলবা যে আপনার কথাটা ঠিক কিন্তু বোঝা যাচ্ছে না। আমি চেষ্টা করব যে তোমাদের সামনে সুন্দর করে কথা বলার। তো অবশ্যই তোমরা করবে কি, তোমরা অবশ্যই কমেন্টস করে অবশ্যই জানাবে। আর অবশ্যই হ্যাঁ, ভিডিওটি দেখে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, কারণ আমরা চাই সোনার বাংলাদেশ গড়তে। এই সোনার বাংলাদেশ গড়ার জন্যই আমরা এই ভিডিওগুলো তোমাদের সামনে দিচ্ছি। আমরা তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না, কিন্তু হ্যাঁ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে, এটাই তোমাদের কাছে চাওয়া, আর কিছু চাচ্ছি না। ভিডিওগুলো শেয়ার করবে, সবাই দেখবে, সবাই তোমার মতো জানবে, সবাই আমাদের যদি শিক্ষিত হয়, তাহলে আমাদের বাংলাদেশ গড়তে, আমাদের ডিজিটাল বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়তে আমাদের বেশি সময় লাগবে না। তো চলো, বেশি কথা না বলি, আমরা মূল অঙ্কে যাই। দেখো, আমরা যখন এই ঘনজ্যামিতি নিয়ে অর্থাৎ উচ্চতর গণিতের এই 13 অধ্যায়টি নিয়ে আলোচনা করব, তখন আমাদের কতিপয় কিছু বিষয় জানতে হবে। তো প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো, আমি তোমাদের সব সূত্র একসাথে দেবো না, আমি একটা কি দুইটা সূত্র পড়াবো, আমি ওই টাইপের কিছু অঙ্ক করাবো। তারপরে তোমাদের আবার ধীরে ধীরে আমি একটা সূত্র পড়াবো, কয়েকটা অঙ্ক করাবো, একটা সূত্র পড়াবো, কয়েকটা অঙ্ক করাবো। এভাবে যদি করো তাহলে তোমাদের কাছে খুব ইজি মনে হবে। আর যদি আমি একসাথে সব সূত্র নিয়ে আলোচনা করি, তোমাদের কাছে খুব বোরিং লাগবে। তো দেখো, আমাদের কিছু একটা জিনিস জানতে হবে, আমি সেটা তোমাকে আগেই বলবো, যে যেটা হচ্ছে অনেক সময় আমাদের মাত্রা জিনিসটা জানতে হয়। মাত্রাটা কি? দেখো, মাত্রা হচ্ছে যেটা বলবো, মাত্রা আমি নর্মালি তোমাদের সামনে আলোচনা করি যে মাত্রা হচ্ছে এমন একটা জিনিস, আমাদের যে পরিমাপগুলো দেওয়া থাকে, এই পরিমাপগুলোকে মাত্রা বলে। যেমন দৈর্ঘ্য একটি মাত্রা, প্রস্থ একটি মাত্রা, উচ্চতা একটি মাত্রা। তার মানে এক একটা মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এক একটি মাত্রা। তাহলে তোমাদের অনেক সময় এরকম একটা অবজেক্টিভে প্রশ্ন আসে যে বিন্দু কয় মাত্রিক? বলো, বিন্দুর কয় মাত্রিক? মানে বিন্দুর কি দৈর্ঘ্য আছে, বিন্দুর কি প্রস্থ আছে, বিন্দুর কি উচ্চতা আছে? অবশ্যই কিছুই নাই। তার মানে বিন্দুর মাত্রা হচ্ছে শূন্য, কারণ ওর মাত্র শুধুমাত্র অবস্থান আছে, কোনো মাত্রা নাই। এই জন্য বলা হয় যে বিন্দু শূন্য মাত্রিক। ওকে, তাহলে আমরা মাত্রাটা অবশ্যই বুঝলাম যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই জিনিসগুলোকে বলা হয় মাত্রা। তো আমি তোমাদের সামনে যেটা লিখে রাখছি, দেখো, আমি এটা নিয়ে একটু আলোচনা করবো যে ঘন জ্যামিতিতে প্রথমে আমাদের আলোচনা করতে হবে আয়তাকার ঘনবস্তু। দেখো, আয়তাকার ঘনবস্তুটা কি? সরি, আয়তকার ঘনবস্তু আছে, অর্থাৎ আয়তক্ষেত্র দ্বারা যে ঘনবস্তু তৈরি করা হয় তাকে আয়তকার ঘনবস্তু বলে। কি? আয়তক্ষেত্র দ্বারা যে ঘনবস্তু তৈরি করা হয়। অর্থাৎ আমরা তাহলে আয়তকার ঘনবস্তুটা একটু এঁকে ফেলি। দেখো, আমি দুইটা আয়তক্ষেত্র আঁকবো এবং এই আয়তক্ষেত্র দিয়ে আমি আয়তকার ঘনবস্তু দেখাবো, তাই না? তো দেখো, আয়তকার ঘনবস্তু, চলো আমরা আয়তকার ঘনবস্তুর একটা চিত্র এঁকে ফেলি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, দেখো, আমি এখানে একটা চিত্র এঁকে আমি দুইটা আয়তক্ষেত্র নেব। দেখো, অবশ্যই এখানে একটু বোঝার জিনিস আছে, তোমাদেরকে আমি দেখাবো সুন্দর করে, তোমরা অবশ্যই সুন্দর করে বুঝে নেবে। আমি দুইটা আয়তক্ষেত্র এখানে নিলাম, একটা আয়তক্ষেত্র আঁকলাম, অর্থাৎ আয়তক্ষেত্র দ্বারা যে ঘনবস্তু তৈরি করা হয় সেটাকে বলা হয় আয়তকার ঘনবস্তু। আমি একটা আয়তক্ষেত্র আঁকলাম, আমি সাথে আরেকটা আয়তক্ষেত্র আঁকবো, সেটা হচ্ছে
এই এর মাঝখান দিয়ে আমি আরেকটা আয়তক্ষেত্র আঁকবো। দেখো খুব সহজে তোমরা একটু বোঝার চেষ্টা করো। দুইটা আয়তক্ষেত্র আঁকলাম। ওকে, তাহলে আমি এটার নাম দিলাম এ বি সি ডি, একটু নামগুলো দিয়ে নেই। এটা হচ্ছে ই এফ জি, এই দিলাম এস। আমি দুইটা আয়তক্ষেত্র আঁকলাম, তাই না? এখন এই আয়তক্ষেত্রগুলোকে একটু অ্যাড করে দাও। তোমার এটা এখানে লেখা ভুল হয়েছে। আচ্ছা দেখো, আমি আয়তক্ষেত্র যদি একটু অ্যাড করে দেই তাহলে কি হবে? এই বিন্দুর সাথে এ বিন্দুর সাথে ই বিন্দু অ্যাড করে দিলাম, এই টি বিন্দুর সাথে জি বিন্দু অ্যাড করে দিলাম, এই বিন্দুটার সাথে এই বিন্দুটা অ্যাড করে দিলাম এবং এইটার সাথে এটা অ্যাড করে দিলাম। হয়ে গেল আমাদের একটা আয়তাকার ঘনবস্তু। দেখো কয়টা তল? 1 2 3 4 5 6, এই টোটাল আমাদের 6টা তল। আয়তাকার ঘনবস্তুতে আমাদের 6টা তল আমরা পেয়ে গেলাম। এবং এই যে আমাদের আয়তাকার ঘনবস্তু, এটাই হচ্ছে আমাদের, দেখো দুইটা আয়তক্ষেত্র দ্বারা আমরা একটা আয়তাকার ঘনবস্তু এঁকে ফেললাম। এখন আমাদের এখানে জানতে হবে যে এই আয়তাকার ঘনবস্তুতে কি কি মাত্রা থাকে। আমি যেটা আগেই বলছিলাম যে কি কি মাত্রা থাকে। দেখো আয়তাকার ঘনবস্তুতে 3টি মাত্রা থাকে। এক নম্বরে হচ্ছে তোমাদের দৈর্ঘ্য থাকে। এক নম্বরে কি তোমাদের দৈর্ঘ্য থাকে, দৈর্ঘ্য থাকে। 2 নম্বরে প্রস্থ থাকে, 3 নম্বরে উচ্চতা থাকে। আয়তাকার ঘনবস্তুতে 3টি মাত্রা থাকে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে এখন এখানে দৈর্ঘ্য কোনটা? যেমন দেখো সি এবং ডি, দ্যাট ইজ দৈর্ঘ্য। সি এবং ডি এটা কি? এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। অথবা এখানে বলতে পারি এ এবং বি এটা আমাদের দৈর্ঘ্য, ই এবং এইচ এটা আমাদের দৈর্ঘ্য। মানে এই জিনিসগুলো হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তু। যখন আয়তক্ষেত্র আসছে তখন যে দৈর্ঘ্যটা, ওই দৈর্ঘ্যটা, তখন এই আয়তক্ষেত্র যদি বাদ দাও নিশ্চিত আয়তক্ষেত্র এইটা দৈর্ঘ্য, এইটা দৈর্ঘ্য, তার মানে আমাদের দুইটা দৈর্ঘ্য। অথবা এটা যদি বাদ দিয়ে আমি উপরে চিন্তা করি তাহলে আমাদের একটা দৈর্ঘ্য এবং নিচে একটা দৈর্ঘ্য, তার মানে এগুলো হচ্ছে আমাদের দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এ দ্বারা প্রকাশ করব। ওকে, এখন আসি আমাদের প্রস্থ। প্রস্থটা কি? দেখো এই যে আমি একটা রেখা দিয়ে রাখছি, এই যে দেখো এইটা হচ্ছে আমাদের প্রস্থ, এইটা হচ্ছে আমাদের প্রস্থ। অর্থাৎ এই সিএফ আমাদের প্রস্থ, সিএফ আমাদের প্রস্থ, ডিজি আমাদের প্রস্থ। তার মানে আবার এদিকে যদি খেয়াল করো সেম একইভাবে এ ই আমাদের প্রস্থ এবং বি এবং এইচ আমাদের প্রস্থ। ওকে, তার মানে আমরা প্রস্থ পেয়ে গেলাম। আর এই আয়তাকার ঘনবস্তুর প্রস্থকে সাধারণত বি দ্বারা প্রকাশ করা হয়, কারণ আমরা যখন সূত্রে নিব তখন এ বি আকারে সূত্রগুলো নেব। তার মানে আয়তাকার ক্ষেত্রের যে ঘনবস্তু তৈরি হয় সেই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি। এরপর হচ্ছে উচ্চতা। উচ্চতা কোনটা? খুব সহজে তোমরা দেখতে পাচ্ছ এ এবং সি, এটা হচ্ছে আমাদের উচ্চতা। এ সি আমাদের উচ্চতা। এখানে যদি হিসাব করি ই এফ আমাদের উচ্চতা, এখানে যদি হিসাব করি বি ডি আমাদের উচ্চতা, এখানে যদি হিসাব করি এইচ এবং জি আমাদের উচ্চতা। এই উচ্চতাকে সাধারণত সি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তার মানে আমরা পেয়ে গেলাম আয়তাকার ঘনবস্তুর কয়টা মাত্রা? 3টা মাত্রা। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। ওকে, এখন তাহলে আমরা আয়তাকার ঘনবস্তু কিছু সূত্রে আসি। প্রথমে যে সূত্রটা আসবে, 1 নম্বরের সূত্রটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর, আমি সহজে লিখে নেই, তোমরা একটু বুঝে নেবা। 1 নম্বরে যে সূত্রটা আসবে সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের, আমি একটু সহজে লিখছি, তোমরা এটা এরকমই লিখে নেবে যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। আমি সহজে লিখে নিলাম সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ এত বর্গ একক। খুবই ইম্পর্টেন্ট এই সূত্রটা, আমাদের অনেক সূত্রটা মানে ব্যবহার করতে হবে, অনেকভাবে এটাকে ব্যবহার করতে হবে। তো সূত্রটা তোমরা অবশ্যই জেনে নিবা যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কি? সমান সমান 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এখন এইখানে সমগ্র তলের পরিবর্তে অনেক সময় বলে দেয় সমগ্র তল মানে কি? এই যে আমাদের যে তলগুলো দেওয়া আছে এই তলগুলোকে বলা হয় সমগ্র তল। এখন অনেক সময় সমগ্র তল না দিয়ে অনেক সময় বলে দেবে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। তার মানে পৃষ্ঠতল আর সমগ্র তল একই জিনিস। জিনিসটা তোমরা জেনে নাও যে পৃষ্ঠতল আর এই সমগ্র তল একই জিনিস। কারণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলো 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, আর যদি সমগ্র তল বলে তাহলেও 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। ওকে, এরপরে 2 নম্বরে যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে আয়তন। দেখো আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্রটাকে আমি কিন্তু সব লিখলাম না, সংক্ষেপে লিখে দিলাম যে আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্রটা কি? খুব সিম্পল। আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে সবগুলা মাত্রা থাকতে হবে। আয়তনে তোমার সবগুলা মাত্রার গুণফল থাকবে। আয়তনে কি কি থাকবে? সবগুলা মাত্রার গুণফল। তাহলে আয়তাকার ঘনবস্তুর মাত্রা কয়টা? আমরা জানি 3টা। তাহলে 3টা মাত্রা কি? এ বি সি, এই 3টা মাত্রা গুণ করে দিলাম, আমার হয়ে গেল আয়তন। তার মানে আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র কি? এ বি সি, আর এককটা হবে ঘন একক। মনে রাখবে ক্ষেত্রফল সবসময় বর্গ হয় এবং আয়তন সবসময় ঘন হয়। ওকে,
এরপরে 3 নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের কর্ণ। সেটা হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তুর কর্ণ। দেখো আয়তাকার ঘনবস্তুর কর্ণটা কি? আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্রটা হচ্ছে খুব সিম্পল একটা সূত্র। আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্র হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্যটা কি a, তার মানে a স্কয়ার, প্লাস প্রস্থটা কি b, তার মানে b স্কয়ার, প্লাস উচ্চতা হচ্ছে কি c, তার মানে c স্কয়ার। তার মানে আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্রটা হচ্ছে √ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তার মানে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, তার উপরে বর্গমূল। ওকে, তাহলে আমরা দেখো 3টা সূত্র পেয়ে গেলাম এবং এই 3টা সূত্র দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলবো। অনেকগুলো অঙ্ক আমি এই 3টা সূত্র দিয়ে তোমাদের দেখাবো। এরপরে এটার সাথে সাথে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ঘনক। দেখো ঘনক জিনিসটা কি? ঘনক আর এই যে আয়তাকার ঘনবস্তু প্রায় সেম জিনিস, একটু ডিফারেন্স। ঘনকের ক্ষেত্রে হচ্ছে এইখানে আমরা আয়তাকার ঘনবস্তু বলছি, অর্থাৎ আয়তক্ষেত্র দ্বারা আমরা যে ঘনবস্তু তৈরি করছি সেটা ছিল আমাদের আয়তাকার ঘনবস্তু। এখন ঘনক বলা হয় কাকে? এই আয়তক্ষেত্রটা যদি আয়তক্ষেত্র না হয়ে বর্গ হতো তাহলে সেটাকে বলা হতো ঘনক। দেখো আমি নিচে তাহলে আরেকটা চিত্র এঁকে দিই তোমাদের। আমরা এর আগে আঁকছিলাম আয়তক্ষেত্র দ্বারা, আর এখন আঁকবো বর্গক্ষেত্র দ্বারা, যেটা আমি এখানে লিখি না, একটু ঘনক। দেখো ঘনক হবে বর্গক্ষেত্র দ্বারা, তার মানে বর্গক্ষেত্র হবে 2টা বর্গক্ষেত্র যদি আমি পাশাপাশি আঁকি। একটা বর্গক্ষেত্র আঁকলাম আমি, আমার যদি বর্গক্ষেত্রটা ভালো না হইলে তোমরা একটু সুন্দর করে এঁকে নিবে। দেখো একটা বর্গক্ষেত্র, আমি সাথে আরেকটা একটা বর্গক্ষেত্র আঁকলাম। চেষ্টা করেছি বর্গক্ষেত্রটা সুন্দর মতো আঁকার জন্য, হয়তো বা হয় নাই। যাই হোক, এই একটা বর্গক্ষেত্র আঁকলাম। এখন এই বর্গক্ষেত্রটা আগের মতো অ্যাড করে দাও, এইটা এটা এটার সাথে এই বিন্দুটা, এটার সাথে এই বিন্দুটা, হয়ে গেল আমাদের ঘনক। দেখো আগে যেটা আমরা আঁকছি সেটা ছিল আয়তক্ষেত্র, অর্থাৎ এটা একটা আয়তক্ষেত্র ছিল, এটা আর একটা আয়তক্ষেত্র ছিল। আর এখানে কি করলাম? এখানে এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র। তার মানে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টা মাত্রা থাকে, তাই না? কিন্তু তাহলে বর্গক্ষেত্র কয়টা মাত্রা? হ্যাঁ, বর্গক্ষেত্র 3টা মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। কিন্তু আমরা জানি বর্গক্ষেত্র দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব সমান, তার মানে দৈর্ঘ্য যা, প্রস্থতা এবং উচ্চতাও তা, তাই না? তাহলে আমরা এখন লিখে ফেলি যে আয়তাকার ক্ষেত্রের ঘনকের, তাহলে প্রথমে যেটা আছে আমাদের ঘনকের দৈর্ঘ্যটা কি হবে? দেখো ঘনকের দৈর্ঘ্য যা, প্রস্থ তা, উচ্চতা তা, তাই না? তাহলে এই জন্য সাধারণত আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে সাধারণত ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই 3টাকে সাধারণত কি দ্বারা প্রকাশ করব? এ দ্বারা প্রকাশ করব। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টাকে আমি এ দ্বারা প্রকাশ করব। তাহলে আমাদের সূত্রটা আসে কি? 1 নম্বরে যে সূত্র সেটা হচ্ছে আয়তাকার মানে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। প্রথমে আমাদের আসতে হবে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। এখন খুব সহজ, টোটাল ঘনকের তল কয়টা? কারণ ঘনকের টোটাল তল হচ্ছে আমার 6টা, তাই না? তাহলে টোটাল তল হচ্ছে আমাদের 6টা। তাহলে আমাদের সূত্রটা কি আসবে? ঘনকের, আমি এখানে লিখে নিলাম সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6a², কারণ এখানে এই দৈর্ঘ্য যা, প্রস্থতা, উচ্চতা তা সবগুলো সমান, এই জন্য হচ্ছে 6a² বর্গ একক। 2 নম্বরে যে সূত্রটা জানতে হবে ঘনকের আয়তন। এখন দেখো ঘনকের বলছিলাম আয়তন মানে কি? 3টা মাত্রার গুণফল। তাহলে ঘনকের মাত্রা কয়টা? 3টা। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, কারণ আমরা দৈর্ঘ্যকে এ ধরছি, প্রস্থকে এ ধরছি, উচ্চতাকে এ ধরছি, তার মানে আয়তনটা কি দাঁড়ায়? a³, অর্থাৎ ঘনকের আয়তন হচ্ছে a³। ওকে, 3 নম্বরে যেটা জানতে হবে, 3 নম্বরে জানতে হবে আমাদের সেম আগের মতো কর্ণ, তাই না? আগের মতো কর্ণ। কর্ণটা কি বলছিলাম? যে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে এখানেও ঘনকের দৈর্ঘ্য কি? a² প্লাস প্রস্থ কি? a² প্লাস উচ্চতাটা কি? a², তার মানে 3টা a², তাই না? তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি হবে? একটা, 2টা, 3টা, মানে 3a²। এখন দেখো এই এর উপরে স্কয়ার আছে, স্কয়ারের সাথে বর্গমূল কাটাকাটি যায়, তাহলে থাকে কি? √3 × a, অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6a², ঘনকের আয়তন হচ্ছে a³, আর ঘনকের কর্ণ হচ্ছে √3 × a। ওকে বন্ধুরা, দেখো এই সূত্র দুইটা যদি তোমরা পারো তাহলে তোমরা অনেকগুলো অঙ্ক নিজেরাই করতে পারবে। আর আশা করি এই সূত্রগুলো তোমাদের কাছে কঠিন কোনো ব্যাপার না, এবং আমি চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর জন্য। তারপরে যদি তোমরা না বুঝো আমাকে বলবে, আমি আবার চেষ্টা করবো এই সূত্রগুলো আবার বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমি তোমাদের সামনে কিছু অঙ্ক দেখাবো। আর হ্যাঁ, অবশ্যই যেটা তোমাদেরকে বলবো যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের আমি নতুন নতুন ভিডিওগুলো দেবো, এগুলো তোমাদের পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে। ওকে, তো চলো আমরা এখন কিছু এই সূত্রের আকারে, এই সূত্রের
আঙ্গিকে কিছু অঙ্ক করে ফেলি। ওকে, আচ্ছা দেখো, এখন আমরা তোমাদের বইয়ের উচ্চতর গণিতের ঘনজ্যামিতি 7 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। দেখো, আমরা যে সূত্র দুটো শিখেছি সেখান থেকে আমরা একটা অঙ্ক করে ফেলি। আমরা শিখেছিলাম আয়তাকার ঘনবস্তু এবং ঘনক, তাই না? তো তোমরা অবশ্যই ওই সূত্রগুলো বারবার দেখবে, তাহলে তোমরা এটা পারবে। তো প্রথমে দেখো, আমাদের অঙ্কটা একটু আমরা পড়ে ফেলি। অর্থাৎ ওই যে তোমাদের যে আমি 16 অধ্যায়ের জেনারেল ম্যাথে যে 16.1 এর এবং 16.3 এর যে অঙ্কগুলো করেছি ওই টাইপের অঙ্ক। এটাও সাধারণত একটা পরিমিতির একটা অঙ্ক। সেটা কি, আমরা আগে বলছিলাম যে এই অঙ্কগুলো যখনই করবো আমরা বেশি বেশি পড়বো অঙ্কগুলো। তো দেখো, আমাদের যে এটা আছে যে একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, দেখো আমাদের আগেই বলে দিচ্ছে এটা একটা আয়তকার ঘনবস্তু, আমরা যে সূত্র পড়ছি সেই সূত্র অনুযায়ী। তার মানে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা দেওয়া আছে 16 মিটার, 12 মিটার এবং 4.5 মিটার, তাই না? কি কি দেওয়া আছে? আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। তিনটা মাত্রা আমাদের দেওয়া আছে। এখন তিনটা মাত্রা দিয়ে আমাদের কি বলছে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখো, আমি আগে বলছিলাম যে পৃষ্ঠতল আর সমগ্রতল একই জিনিস। তার মানে তোমাকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আর বলছে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, আর আয়তনের মান বের করতে বলছে। আমরা তিনটার সূত্রই জানি, আমরা সূত্র দিয়ে শুধু অঙ্কটা করে ফেলবো, আর কিছু না। তো দেখো, তাহলে আমাদের সমাধানে কি আসবে? আমি যদি সমাধানটা করে ফেলি খুব সহজে। প্রথমে আমাদের লিখতে হবে মাত্রাগুলো কি কি। দেখো, আমরা এখানে মনে করি দিয়ে আমরা মাত্রাগুলো লিখবো। কারণটা হচ্ছে আমরা সূত্রতে পড়ছি এবিসি, তাই না? কিন্তু এখানে তো এবিসি দেওয়া না, এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। এই জন্য আমরা মনে করি কথাটা লিখবো। তাহলে মনে করি লিখবো কি, যে মনে করি আয়তকার ঘনবস্তুর, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং অঙ্কগুলো করে নেবে। আয়তকার ঘনবস্তুর, যদি অঙ্কটা না করো তাহলে শুধু দেখেই যাও, তাহলে শুধু দেখেই যাবে, কিন্তু বাট কাজে আর লাগাতে পারবে না। তো অবশ্যই আমি যেটা বলবো, অঙ্কগুলো একটু করে ফেলবে কষ্ট করে। আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? এ দ্বারা, তাই না? আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান সমান কত হবে? আমাদের মাত্রা দেওয়া আছে 16 মিটার, তার মানে 16 মিটার। এরপরে আয়তকার ঘনবস্তুর প্রস্থকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আয়তকার ঘনবস্তুর প্রস্থকে সাধারণত আমরা বি দ্বারা প্রকাশ করি। তাহলে বি এর মান কত হবে? 12 মিটার। 12 মিটার। এরপরে আয়তকার ঘনবস্তুর উচ্চতাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? সি দ্বারা। তাহলে উচ্চতা সি সমান সমান কত? 4.5 মিটার, তাই না? আমাদের তিনটা মাত্রা আমরা পেয়ে গেলাম, যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এখন আমরা কি বের করব? এখন আমরা বের করব আয়তকার ঘনবস্তুর। অতএব আয়তকার ঘনবস্তুর প্রথমে আমাদের বের করতে বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখো, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র ছিল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, তাই না? এত বর্গ একক। আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। ওকে, এখন আমরা মানগুলো একটু বসাই। আমরা বসাইলাম 2 ইন্টু, এর মান কত? এর মান হচ্ছে 16, তার মানে 16 ইন্টু বির মান কত? 12, তারপরে প্লাস বির মান হচ্ছে 12 ইন্টু সির মান হচ্ছে 4.5 প্লাস সির মান হচ্ছে 4.5 ইন্টু এর মান হচ্ছে 16 বর্গ মিটার। ওকে, এই মানগুলো আমাদের দেওয়া আছে। এখন এই মানগুলো আমরা ক্যালকুলেশন করবো। তাহলে ক্যালকুলেশন করলে টোটাল কত আসে? দেখো, 2 ইন্টু এই টোটাল 16 এবং 12 গুণ করবা, এটা গুণ করো এবং এটা আলাদা আলাদাভাবে গুণ করো। দেখো, যেটা আসে সেটা আমরা এখানে লিখে নেব। তো দেখো, আমরা যদি 16 এবং 12 গুণ করি তাহলে আমাদের টোটাল কত আসবে? 16 এবং 12 গুণ করলে আসবে আমাদের 192 প্লাস 12 এবং 4.5 এটা গুণ করলে আসবে আমাদের 54 প্লাস 4.5 এবং 16 এটা গুণ করলে আসবে 72 এত বর্গ মিটার। আচ্ছা, তাহলে টোটাল কত আসে? 2 ইন্টু এই টোটাল সবগুলো যদি যোগ করি তাহলে আমাদের আসবে 318 এত বর্গ মিটার সমান সমান। তাহলে 318 ইন্টু 2, তার মানে টোটাল কত আসে? 636। দেখো, আমরা আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করেছি 636 বর্গমিটার। ওকে, অর্থাৎ 636 বর্গমিটার। এখন আমরা নির্ণয় করব আয়তকার ঘনবস্তুর
ক্ষেত্রফল শেষ, এখন আমাদের নির্ণয় করতে হবে কর্ণের দৈর্ঘ্য। দেখো আমাদের ক্ষেত্রফল নির্ণয় করা শেষ, এখন আমরা বের করব কি কর্ণের দৈর্ঘ্য। অর্থাৎ আমাদের ক্ষেত্রফল শেষ, এখন আমরা বের করব কর্ণের দৈর্ঘ্য। এখন তোমরাই বলো আয়তাকার ঘনবস্তুর কর্ণের সেই সূত্রটা কি ছিল। অর্থাৎ আমরা যদি এখন লিখি অতএব আয়তাকার ঘনবস্তুর কর্ণ, আয়তাকার ঘনবস্তুর কর্ণ, দেখো কর্ণ সমান সমান কি ছিল √a² প্লাস b² প্লাস c², তাই না। আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্র ছিল √a² প্লাস b² প্লাস c²। এখন বলো আমাদের a² এর মান কত, আমরা মানগুলো এখন বসাই। √a এর মান ছিল 16² প্লাস b এর মান ছিল 12² প্লাস c এর মান ছিল 4.5 তারপরে স্কয়ার। ওকে, এটা ছিল ABC এর মান। এখন আমরা এটাকে বর্গ করি, তাহলে কত 16² মানে 256 প্লাস 144 প্লাস এটা আসে 4.5 হোল স্কয়ার, মানে এটা আছে 20.25 অর্থাৎ 20.25। ওকে, এটা আসলো। এখন আমরা নিচেরটাকে যোগ করি, তার টোটালটা যদি আমি যোগ করি তাহলে টোটাল আসে কত, টোটাল আসে 256 144 20.5, এটা যদি যোগ করিস তাহলে আসে 420.25। ওকে, এটাকে যদি বর্গ করি তাহলে আমাদের টোটাল বর্গমূল করলে আসে কত, টোটাল বর্গমূল করলে আসবে অর্থাৎ এটার উপর যদি √2 তাহলে আসবে 20.5 মিটার। এটা হচ্ছে তোমার আয়তাকার ঘনবস্তুর কর্ণের মান, এটি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি আমাদের কর্ণ শেষ। এরপরে আমাদের নির্ণয় করতে হবে কি, এর পরবর্তীতে নির্ণয় করতে বলছে আয়তাকার ঘনবস্তুর আয়তন কত, তাই না। তাহলে আমরা কর্ণ নির্ণয় করলাম, এখন নির্ণয় করবো কি আয়তন। তো দেখো আয়তনটা কি হবে, অতএব আয়তন, আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান সমান, আয়তনের সূত্রটা কি ছিল বলো, আয়তনের সূত্রটা ছিল ABC, অর্থাৎ এর মান হচ্ছে 16 ইন্টু b এর মান 12 ইন্টু c এর মান হচ্ছে 4.5, এত ঘন একক এত ঘন মিটার। এরপরে এই তিনটা যদি আমরা টোটাল গুণ করি তাহলে আমাদের টোটাল গুণ করলে আসবে, টোটাল যদি গুণ করি ABC অর্থাৎ 864 এত ঘন মিটার। এটা হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তুর আয়তন, খুব সিম্পল। অর্থাৎ আমরা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল নির্ণয় করলাম, আয়তাকার ঘনবস্তুর কর্ণ নির্ণয় করলাম এবং শেষে আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয় করলাম। এভাবে যদি আমরা এই ধাপে ধাপে অঙ্কগুলো করি তাহলে আমাদের কোনো অঙ্কই আর কঠিন মনে হবে না। সো তোমরাও ধাপে 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 অঙ্ক করার চেষ্টা করবে, একসাথে অঙ্ক না, অঙ্কটা বুঝবে তারপরে অঙ্কগুলো করবে। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওগুলো তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, তোমার সমস্যা কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব তোমার কমেন্টসের অ্যান্সার দিতে এবং ওই সমস্যার সমাধান করে দিতে। সো সবাই ভালো থাকো, খোদা হাফেজ।